বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব অর্থঋণ আদালত আইনে বিচার পদ্ধতি। প্রথমেই বলছি, একজন ব্যাংকের গ্রাহক বা আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক যখন তিনি ডিফল্টার হন বা ঋণখেলাপি হন, তখন তার বিরুদ্ধে ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য যে মামলা করা হয় সেটিকে বলা হয় অর্থঋণ মামলা। আমরা আলোচনা করছি এই অর্থঋণ মামলার বিচার পদ্ধতি সংক্রান্তে। প্রথমেই আর্জি দাখিলের মাধ্যমে এই মামলাটি শুরু হয় এবং আর্জি দাখিলের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ফেরেশতাদের কাছে আর্জি সাবমিট করা হয়। তিনি আর্জি পরীক্ষা করেন, অর্থাৎ ঠিকমতো কোর্ট ফি দিয়েছে কিনা এবং কোর্ট ফির হিসাব ঠিক আছে কিনা এটি নিশ্চিত হওয়ার পরে তিনি সেটি পেশকারের কাছে প্রেরণ করেন। পেশকার সাহেব কোর্ট ফি এন্ট্রি করেন, আবার ফেরেশতাদের কাছে প্রেরণ করেন। ফেরেশতাদের আবার আর্জিটি নেজারত বিভাগে পাঠিয়ে দেন। নেজারত বিভাগের যিনি ইনচার্জ থাকেন তিনি সমনগুলোকে ভাগ করে দেন এবং সমন জারির জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়। তো আর্জি দাখিলের পরবর্তী স্টেপ থাকে সমন ফেরতের জন্য, এবং সমন যদি জারি হয়ে আসে তাহলে বিবাদী পক্ষ কোর্টে অ্যাপিয়ার হয় এবং তারা জবাব দাখিল করেন, কখনো বা জবাব দাখিলের জন্য টাইম পিটিশন বা সময়ের আবেদন দেন। আর যদি না আসেন তাহলে 7-1 ধারায় নোটিশ ছাপানো হয় পত্রিকায়। যদি অ্যাপিয়ার করেন তাহলে লিখিত জবাব দাখিল করবেন এবং এই লিখিত জবাব দাখিলের পরে বিজ্ঞ আদালত বিষয়টিকে এডিআর বা মিডিয়েশনের জন্য রাখেন 22 ধারায়, এবং মিডিয়েশনে যদি সফল হয় তাহলে মামলা ওখানে নিষ্পত্তি হয়ে যায়। সাধারণত মিডিয়েশনে সফল খুব কমই হয়, যে কারণে মামলাটা পরবর্তীতে প্রসিড করে এবং পরবর্তীতে থাকে ইস্যু ফ্রেমের জন্য বা বিচার্য বিষয় নির্ধারণের জন্য। বিচার্য বিষয় কীভাবে নির্ধারিত হয়? বাদী পক্ষের আর্জি এবং বিবাদী পক্ষের যে জবাব, এই দুটির মধ্যে যেটি বিরোধ সৃষ্টি করে, যে বিষয় নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে, সেটিকেই ইস্যু ফ্রেম করা হয়। এরপরে কখনো কখনো 30 ধারায় পদক্ষেপের জন্য রাখা হয় যদি ওই মকদ্দমা সংক্রান্তে কোনো জরুরি কাগজপত্র, দলিল, দস্তাবেজ বিজ্ঞ আদালত উপস্থাপনের জন্য প্রয়োজন হয়, কিংবা বিজ্ঞ আদালত চেয়ে থাকেন, তাহলে ব্যাংক কিংবা বিবাদী পক্ষ সময় নেন ওই পেপারস দাখিল করার জন্য। এটি থেকে 30 ধারার পদক্ষেপ বা ডিসকভারি। এর পরবর্তীতে থাকে চূড়ান্ত শুনানির জন্য ডেট, যেটিকে বলা হয় এসডি বা সেটলিং ডেট। তো এই মিডিয়েশনের পরে ইস্যু ফ্রেম, 30 ধারার পদক্ষেপ কিংবা সেটলিং ডেটের জন্য কখনো কখনো কোনো কোর্ট তারিখ নির্ধারণ করে থাকেন, আবার কোনো কোর্ট তারিখ নির্ধারণ না করে পরবর্তীতে চূড়ান্ত শুনানির জন্য নির্ধারণ করে থাকেন এবং চূড়ান্ত শুনানি হয়, কিংবা ওই দিনই বাদী পক্ষ সাক্ষ্য প্রদান করেন, বিবাদী পক্ষ জেরা করেন। আর বিবাদী পক্ষ যদি সাক্ষ্য প্রদান করে থাকেন আত্মপক্ষ সমর্থন করে, তাহলে ওই দিনই বাদী পক্ষ বিবাদীকে জেরা করে থাকেন। পরবর্তীতে যুক্তিতর্ক শুনানির জন্য থাকে। যুক্তিতর্ক কখনো মৌখিকভাবে শুনানি করা হয়ে থাকে, আবার কখনো কখনো রিটেন যুক্তিতর্ক দাখিল করা হয়। এভাবে করে যুক্তিতর্কের পরবর্তী বিজ্ঞ আদালত মামলাটিকে রায়ের জন্য রাখেন। রায়ে মূলত আদালত 4টি বিষয় আমলে নেন। এখানে প্রথমে তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণকে লিখেন, এরপরে বিচার্য বিষয় বা বিরোধীয় বিষয়গুলো কী ছিল সেগুলি সংক্রান্তে তিনি আলোকপাত করেন এবং
এর পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালত তার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং এই সিদ্ধান্ত গ্রহণের পক্ষে কী কী যুক্তি ছিল বা কী কী যুক্তি আছে সেই বিষয়কে তিনি রায়ে তুলে ধরেন এবং অর্থঋণ আদালতে রায় ঘোষণা পরবর্তী ডিক্রি জারি মামলা করা হয় সেই সংক্রান্তে আমাদের পরবর্তী ভিডিওতে তুলে দেব। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ পাশে থাকবেন। ভিডিওটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।